দীঘা ভ্রমণের গল্পকথা শুরু করার জন্য কোনো ভূমিকা বা পরিচয় লাগে না। তবুও আজকের এই গল্পে থাকছে দীঘার আশেপাশে ঘুরে দেখার জন্য সুন্দর 5টা জায়গা। গল্প নয়, ব্লগ। আর আপনাদের জন্য আমাদের আজকের উপস্থাপনায় বং ট্রাভেলগ। তো আমরা এখন বেরিয়েছি সাইট সিনের জন্য। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমরা যাব মোহনাতে। মোহনা হয়ে ওখান থেকে যাব শঙ্করপুর। এটাই হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। এখন তো কাজ চলছে, ওই যে ভেতরে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে দীঘার সেই জগন্নাথ দেবের মন্দির। আর আমি যতদূর শুনেছি এই 2025-এই কিন্তু এটাকে উদ্বোধন করবে। তো এখন তো পুরোপুরিভাবে গেট বন্ধ আছে, এখন তো ভেতরে কিছু দেখাতেই পারবো না। তো জাস্ট আপনাদেরকে একটু দেখাই ভেতরে কীরকম কাজ চলছে। ওই যে দেখুন, এদিকে মন্দিরের কাজ চলছে, এদিকে পুরোটাই মন্দিরের কাজ চলছে, এদিকে পুরোটাই এখন তো ভেতরে পুরো সব কিছু বন্ধ করা, এখন কিছু দেখানোও যাবে না। এই যে দেখুন, লোকজন কাজ করছে। এটা আমি যতদূর শুনেছি এটা এই 2025-এ কিন্তু উদ্বোধন হবে। 2025-এর হয়তো সম্ভবত এপ্রিল মাসেই হয়তো উদ্বোধন হবে। তো এপ্রিল মাসেই কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। পুরীর জগন্নাথ দেবের মন্দির একটা আলাদা রূপ তার, আর দীঘার এই জগন্নাথ দেবের মন্দির যখন খুলে যাবে তার একটা আলাদা রূপ তৈরি হবে। দীঘার মোহনাতে চলে এসেছি, আর প্রচুর মানুষের কিন্তু ভিড় আছে। আর এখানে তো ভিড় কি বলবো, এই যে পিছনে দেখতে পাচ্ছেন সারি সারি লোক যাচ্ছে। আর এই দিকটায় প্রচুর দোকানপাট বসেছে, এখন দোকানে ভরে গেছে। আর এই দিকটাতে দেখুন কত লোকজন, কত কেনার জিনিস বিক্রি হচ্ছে। তিয়াসা এখন এই শাখা দেখছে, 100 টাকা বলছে, 100 টাকা করে শাখা। ঘোড়া রাইড, অনেক কিছুই আপনারা কিন্তু করতে পারবেন। মানুষের ভিড় কিন্তু প্রচুর আছে। এবারে কি বলুন তো, এখন যেহেতু বেলা বাড়ছে, এই যে আমার এই সাইডটা দেখছেন, এদিকটা হচ্ছে দীঘার মোহনা, আর ঠিক তার অপোজিটে এই দিকটা হচ্ছে আপনার শঙ্করপুর যে বিচটা, সেই শঙ্করপুর বিচটা। আর এইদিকে জল অনেকটা কম। আর এখন এইদিকে এই সাইডটা যদি আপনি লক্ষ্য করেন, এই সাইডে কিন্তু ভালোই ঢেউ আছে, দেখতে পাচ্ছেন। দেখুন কত মানুষজনের ভিড় দেখুন। বাজারের শরীর ট্যাংরা করু না, কত ধরনের মাছ এখানে দেখুন। ইলিশ বিক্রি হচ্ছে, 1050 টাকা করে। কত ধরনের মাছ দেখুন, কত ধরনের মাছ এখানে। পমফ্রেটগুলো সাইজ দেখেছেন। মোহনা থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে এখন আমরা যাচ্ছি শঙ্করপুরের দিকে। শঙ্করপুর বিচটাতে একটু ঘুরবো। একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, এখানে মাছ কিন্তু প্রচুর, অনেক ধরনের মাছ আছে। আর যে সমস্ত মাছ আমরা বেসিক্যালি খাই, ধরুন সামুদ্রিক যে সমস্ত মাছগুলো হয়, এখানে কিন্তু সেই সমস্ত মাছ কিন্তু প্রচুর বড় বড় সাইজের, বুঝলেন তো। আর দামও কম, আমি দাম করেছি, দামটাও কিন্তু বেশ কম। আপনারা চাইলে কিন্তু এখান থেকে মাছও নিয়ে যেতে পারেন। ওনারা বলছিলেন যে 3 দিন পর্যন্ত নাকি মাছ থাকবেই, এখান থেকে নিয়ে গেলে। কলকাতা যদি আমি নিয়ে যাই তো 3 দিন পর্যন্ত মাছ থেকে যাবে। তো সেই জন্যই ভালো লাগলো, ভাবলাম যে দেখি এখান থেকে মাছ নিয়ে যাই। আর জিনিসপত্রের মোটামুটি যা ওই রকমারি জিনিসপত্র থাকে, সামুদ্রিক নানান রকম আইটেমস, তো সেই সমস্ত জিনিসপত্রের দামও তো আছে। শুটকি মাছ আছে দেখলাম, অনেক কিছুই বিক্রি হচ্ছে কম দামে। আপনারা কিন্তু এখান থেকে একটু বার্গেনিং করে, একটু দরদাম করে কিন্তু কিনতে পারেন। মোহনার কাছে এলে মোটামুটি আপনার বেশ সময় যাবে। আর আমাদের এই ওল্ড দীঘা বা নিউ দীঘা থেকে মোহনা আসতে মোটামুটি টাইম লেগেছে টোটোতে অ্যাপ্রক্সিমেটলি ওই 7-8 মিনিটের মতো।
তো এরকমই আপনার কিন্তু টাইম লাগবে। ধারে ধারে দেখুন কি সুন্দর বসার সিট করে দিয়েছে। এটা হচ্ছে শঙ্করপুর বিচ যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু বেশ ভালো, ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন। আশেপাশে কি সুন্দর ছোটো ছোটো বাড়ি মতো করা আছে। এখানে সব জায়গায় মাছটা চাষ হয়। বেসিক্যালি আমরা ছিলাম হচ্ছে ওই জায়গাটায়, ওই যে মোহনার ওই জায়গাটাতে আমরা ছিলাম। আর ঠিক মোহনার ঠিক এই দিকটায় হচ্ছে আপনার শঙ্করপুর। এই যেটা আপনাদেরকে দেখালাম, এই দিক থেকে এই দিকটায় মোহনার, ওই দিক থেকে এই দিকটায় কিন্তু শঙ্করপুর। এই যে ডান দিকে রাস্তাটা চলে গেছে, এটাই হচ্ছে নায়কালী মন্দির, তাজপুর আর শঙ্করপুর। এখান থেকে তাজপুর 7 কিলোমিটার আর নায়কালী মন্দির 0.7 কিলোমিটার, মানে খুবই অল্প, মানে 700 মিটারের মতো। আর শঙ্করপুর এই সামনেই আছে। ঠিক আছে, শঙ্করপুর সি বিচে ভিড় খুব একটা নেই, অল্প মানুষজন আছে, ঠিক আছে, কিন্তু ওয়েদার বেশ ক্লিয়ার। এই যে সামনে দেখুন, সামনে এই যে লোকজন মোটামুটি আছে। আর চারপাশে এই যে দোকান আছে, এদিকে সি বিচ, সামনে পুরো সি বিচ, সমুদ্র, এদিকে ছোট্ট একটা পার্ক টাইপের আছে, বসার জায়গা মতো আছে। শীত, গ্রীষ্ম, বর্ষা যাই হোক না কেন, বাঙালির কিন্তু দীঘাই ভরসা। দীপুদা শব্দের মধ্যে যে বৈশিষ্ট্যটা লুকিয়ে আছে, সেটা কিন্তু বাঙালি প্রত্যেকটা মুহূর্ত সেই শব্দটার বৈশিষ্ট্য খোঁজার জন্যে আজকে কিন্তু দীঘা, পুরী আর দার্জিলিং ভ্রমণ করে। প্রত্যেকটা জায়গার কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে। তো সেই সৌন্দর্য উপভোগ করার জন্য বাঙালি বারবার কিন্তু এই দীঘা, শঙ্করপুর, তাজপুর, পুরী, দার্জিলিং সব জায়গাতে ছুটে যায়। শঙ্করপুর এসছি, এই জাস্ট মানে শঙ্করপুর ঢুকলাম, দীঘা মোহনা থেকে ডিরেক্টলি শঙ্করপুর ঢুকেছি। তো অ্যাপ্রক্সিমেটলি টাইম লেগেছে টোটোতে ওই 15 মিনিটের মতো। আর এখানে আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন, আমার পিছনে কি সুন্দর দেখুন কত মানুষজন নেমে ছবি তুলছে। আজকে শনিবার, ছুটির দিনে লোকজন এসছে, তারা মোটামুটি এনজয় করছে, বেশ ভালো। ঢেউ কিন্তু ভালোই আছে, ঠিক আছে, প্রচুর ঢেউ আছে। আর মানুষজনও কিন্তু অনেক, দেখতে পাচ্ছেন পিছনে, আমার পিছনে দেখুন কত মানুষজন এসছে। মানে শঙ্করপুর সি বিচে যেরকম আমি মানে ঢেউ এক্সপেক্ট, মানে এখন এই টাইমে মানে এত ঢেউ সত্যি এক্সপেক্ট করা যায় না। যদিও ভাটা আছে, তো তার সাথে কিন্তু ভালো লোকজন আছে। শঙ্করপুর বিচে আর কি ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব মানে দিকে যে অমরাবতী পার্ক আছে, অমরাবতী পার্কের দিকে যাব, ওখানে কিছুটা টাইম স্পেন্ড করবো। তারপরে ওখান থেকে বিজ্ঞান কেন্দ্র, মিউজিয়াম, এই সব জায়গাগুলোও ঘুরবো। তো এখন এই শঙ্করপুর থেকে বেরোচ্ছি, একটু চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে তারপরে এখান থেকে বেরোবো। তো দেখি কতক্ষণ কি টাইম লাগে এখান থেকে যেতে। তো এই শঙ্করপুর এসে এখানে একটা দাদার দোকান থেকে এই চা খেলাম, বিস্কিট খেলাম, আরও অনেক কিছু আছে। সকালে কিন্তু টিফিন, ব্রেকফাস্ট সবই পাওয়া যায়। তো আপনারা যদি চান এখানে এসে কিন্তু এই দাদার দোকান থেকে কিন্তু খেতে পারেন। তো দাদা আপনার নামটা বলুন। আমার নাম রাধাকান্ত প্রধান। আচ্ছা, মোটামুটি ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট সবই পাওয়া যায় আপনার দোকানে? হ্যাঁ, কী কী পাওয়া যায় একটু বলুন। লুচি তরকারি হয়, পরোটা হবে, আচ্ছা, ডিম টোস্ট, বাটার টোস্ট, ঘুগনি মুড়ি, ম্যাগিও তৈরি করে দেওয়া হবে। আচ্ছা, আর দুপুরের লাঞ্চ মানে ভাত টাত এগুলো কি রাখেন? হ্যাঁ, ভাত, চিকেন যেটা হবে। যারা বেশিরভাগ আছেন মাছ নিয়ে আসেন, শঙ্করপুর থেকে যান, দীঘা মোহনা থেকে মাছ কিনে নিয়ে আসেন, এখানে দেন, আমি সঙ্গে সঙ্গে রান্না। ও আচ্ছা, মানে এখানে কিন্তু রান্না করে দেওয়ার কিন্তু বন্দোবস্তও আছে, মানে আপনারা যদি চান যে কোনো আইটেম একদম খুব ভালো পাওয়া যাবে। মাছ, চিংড়ি থেকে, পমফ্রেট থেকে, আপনার কাঁকড়া থেকে সব। আচ্ছা, তো আপনারা সেই সমস্ত জিনিস কিনে কিন্তু দাদাকে দিতে পারেন, দিলে কিন্তু দাদা খুব সুন্দর রান্না করে আপনাদেরকে কিন্তু খাইয়ে দেবে। তো সমস্ত কিছুর ব্যবস্থা আছে। এই দাদার দোকানে ডেফিনেটলি আসবেন। জাস্ট শঙ্করপুর ঢোকার একদম যে উঠছেন যে গেট থেকে ডান দিকেই দোকানটা পড়বে আপনার। তো আমি এখানে এসে খেলাম, ভালো লাগলো, ব্যবহার খুব ভালো। তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন। শঙ্করপুরে মোটামুটি যারা আসছেন তাদের কিন্তু থাকার কিন্তু ব্যবস্থাও আছে। মানে যারা মনে করছেন শঙ্করপুরে থাকবেন এক রাত সময় কাটানোর জন্য, বা
মানে একটুখানি থেকে করবেন। এখানে কিন্তু অনেক মানে রিসর্ট আছে, হোটেলস আছে, হোটেলসেরও বন্দোবস্ত করা আছে। তো এখানে কিন্তু আপনারা চাইলে এসে থাকতেও পারেন একটা রাত। এই যে দেখুন এখানে নতুন নতুন অনেক হোটেলও হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই সমস্ত হোটেলও আছে, এই যে হোটেল ওয়েসিস, এই যে সামনে দেখুন হোটেল নেস্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে রিসর্ট আছে, এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। এখানেও কিন্তু চাইলে আপনারা এসে থাকতে পারেন। যখনই শঙ্করপুরে আসবেন খুব সুন্দর মানে সাজানো গোছানো। আমরা এখন শঙ্করপুর থেকে বেরিয়ে গেছি, তো এবারে আমরা যাচ্ছি নোয়াখালী মন্দিরের দিকে। মন্দিরটা দর্শন করে, নোয়াখালী মন্দির মাতাকে দর্শন করে আমরা সোজা যাব অমরাবতী পার্কের দিকে। ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির, ওই যে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির দেখা যাচ্ছে। এই যে দেখুন লেখা আছে নায়কালী মাতার মন্দির। একদম মানে এই যে রাস্তাটা থেকে এলাম, এই রাস্তা থেকে এলাম আমরা, এসেই জাস্ট মানে ঘুরেই আপনার এই রাস্তাটা সোজা গেলে আপনার নায়কালী মাতার মন্দির। ঠিক আছে, ওই যে নায়কালী ব্রিজ, এই ব্রিজটা ক্রস করে জাস্ট এলাম। এই যে যাচ্ছি এখন নায়কালী মাতার মন্দিরে। তো মোটামুটি বেশিক্ষণ লাগবে না, মানে শঙ্করপুর থেকে নায়কালী মাতার মন্দির যেটা আছে সেটার ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি ওই 1 কিলোমিটারের কাছাকাছি। তো আপনাদের 3-4 মিনিট টাইম লাগবে টোটোতে আসলে। নায়কালী মাতার মন্দিরে ঢোকার যে গেটটা, এটাই হচ্ছে সেই গেটটা। এই হচ্ছে গেট নায়কালী মাতার মন্দিরে ঢোকার। আর ওই দেখুন সোজা ওই যে দূরে মায়ের মন্দির আছে। ভেতরে বেশ মানে বড় একটা ওপেন স্পেস আছে, ওপেন এরিয়া। তো ঘোরার জায়গাও একটু আছে, লোকজন মোটামুটি ঘুরছে। আর এটা দিয়ে সোজা আপনার এই ডান দিকটায় যেতে হবে, ডান দিকটায় গিয়ে সোজা ওই দিকটায় গেলে আপনার মায়ের মন্দিরটা পড়বে। বেসিক্যালি মায়ের মন্দিরে এখন মানে নির্মাণের কাজও চলছে। ওই যে দূরে দেখুন মায়ের মাতার মন্দিরে এখন নির্মাণ কার্য চলছে। এই হচ্ছে নায়কালী মাতার মন্দির। এটাই কিন্তু নায়কালী মাতার মন্দির। ঠিক আছে, এই যে দেখুন মাতার পুজো হচ্ছে। এখানে কিন্তু মায়ের ভোগও দেওয়া হয়। এই যে লেখা আছে প্রতি সপ্তাহে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার ভোগ পাওয়া যায়। এখানে অনেক মানুষ কিন্তু ভোগ নিচ্ছে, বুঝতে পারছেন। নায়কালী মাতার মন্দির দর্শন করে আমরা এখন যাচ্ছি অমরাবতী পার্কের দিকে। তো এখানে ওই যে ভোগের বিষয়টা বললাম, ভোগের বিষয়টা বেসিক্যালি ওখানে বসে খাওয়া যায়। আপনার 70 টাকা দিলে আপনি ওখানে বসে খেতে পারবেন। আর যদি পার্সেল করেন তার জন্য 90 টাকা লাগবে। আর বাকি এখন মন্দিরের কাজ তো চলছে, আপনারা দেখলেনই। আর এখানে কিন্তু আপনার এসে গাড়ি পার্ক করার পরে মানে মন্দির ডেভেলপমেন্ট অথরিটি যারা আছে তাদেরকে কিন্তু 10 টাকা করে দিতে হয়। তো এটা কিন্তু দিতে হবে, এটা ম্যান্ডেটারি। তো চলুন আগে যাই। আর এই যেতে যেতে আপনাদেরকে বলি, আমরা কলকাতা থেকে বাসে দীঘা কিভাবে গিয়েছিলাম তার একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারেন। অমরাবতী পার্ক, আমরা চলে এসেছি অমরাবতী পার্কে। এই হচ্ছে অমরাবতী পার্কের গেট। পার্কে যাওয়ার জন্য কিন্তু টিকিট কাটতে হবে। আচ্ছা মা, টিকিট দেবো। 5 বছর বাসে টিকিট লাগবে? 20 টাকা। 10 টাকা করে টিকিট কিন্তু এখনও আছে। ঠিক আছে, তো আপনাদেরকে 10 টাকা করে টিকিট কেটে তারপরেই কিন্তু ঢুকতে হবে পার্কের মধ্যে। এই যে অনলাইনের রোপওয়ে টিকিট বুক করতে গেলে এই কিউআর কোডটা স্ক্যান করে এখান থেকে কিন্তু আপনি টিকিট কিন্তু বুক করতে পারবেন। তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক। পার্কের ভেতরে আমরা প্রবেশ করে গেছি। সামনের দিকে এদিকটা দেখাচ্ছে রোপওয়ে, এদিকে বোটিং হচ্ছে। যেদিকটা দেখতে পাচ্ছেন বোটিং হচ্ছে। পার্কের ভেতরে কিন্তু লোকজন আছে মোটামুটি। এই দেখুন রোপওয়ে, এই দিকটা থেকে গিয়ে এই ডান দিকটা সোজা আপনার রোপওয়ে আছে। টিকিট কাটতে হবে, বড়দের জন্য 80 টাকা আর বাচ্চাদের জন্য 46 টাকা করে। ঠিক আছে, তো টিকিট কেটে তবে আপনাকে রোপওয়েতে উঠতে হবে। আর 3 বছর পর্যন্ত বাচ্চারা কিন্তু ফ্রি।
এই দেখুন এখানে লেখা আছে। রোপওয়ে টিকিট কাটা হয়ে গেছে, রোপওয়ে এবার চড়তে যাচ্ছি, ঠিক আছে? তো দেখি কীরকম লাগে, একটা নতুন এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স। এর আগে গ্যাংটকে চড়েছি, ভালো লেগেছে। তো এখানকার রোপওয়ে চড়তে কীরকম লাগে সেটা দেখি। আরও অনেক অ্যাক্টিভিটি করার আছে। এই যে আমাদের রোপওয়ে এসে গেছে, রোপওয়েতে উঠে গেছি। আমার সাথে পাপু আছে, আর সঙ্গে তিয়াশা সামনে বসে আছে। রোপওয়েতে কিছু রেস্ট্রিকশনস আছে, মিডিলে কিন্তু আপনাদেরকে বসতে হবে, বেশি ধারে এদিক ওদিক বসলে হবে না। আমরা যেহেতু 3 জন আছি, আমি মিডিলে আছি, তিয়াশাও মিডিলে বসেই আছে। আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে রোপওয়ে। এটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স, বুঝলেন তো? তো আপনারা কিন্তু যখনই অমরাবতী পার্কে আসবেন অবশ্যই কিন্তু এই এক্সপিরিয়েন্সটা করবেন, বেশ ভালো লাগবে। আর টিকিট কিন্তু আপনাদেরকে ওখান থেকে কেটে, এই যে টিকিট আমাদের পড়েছে টোটাল, আমরা দুজন যেহেতু অ্যাডাল্টের জন্য আপনাদের 80 টাকা করে পড়বে। আর বাচ্চা আপনার 4 থেকে 12 বছর পর্যন্ত যে বাচ্চা আছে সেই বাচ্চার জন্য কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে 46 টাকা ভাড়া পড়বে। আর 3 বছর পর্যন্ত বাচ্চার কিন্তু কোনো ভাড়া নেই। আর আপনাদের যেতে যেতে জাস্ট ভিউটা দেখাই, এই দেখুন সাইডে যাচ্ছে, আর এই দেখুন নিচে, এই যে এই সাইডের দিকে বোটিং হচ্ছে, কি সুন্দর। এই যে দেখুন পুরো লেকটার ওপর দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে। তিয়াশা কেমন লাগছে? ভালো লাগছে। রোপওয়ে আমি এর আগে অনেকবার চড়েছি পাহাড়ে গিয়ে, তো সমুদ্র এলাকায় ফার্স্ট টাইম রোপওয়ে চড়া। তো এটা বেসিক্যালি একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স, বাচ্চাদের জন্য তো খুব ফেভারিট। তো এটা আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। ওই দেখুন দূরে দেখুন অনেক ফ্যামিলি আছে, রোপওয়ে কিন্তু চড়ছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই এখানে কিন্তু অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে? এই ইনস্ট্রাকশনসগুলো কিন্তু ফলো করবেন। যখনই কিন্তু রোপওয়েতে উঠবেন এই ইনস্ট্রাকশনগুলো ফলো করার চেষ্টা করবেন, তাতে আপনাদের সেফটি। আর ওখান থেকে বলেও দেবে, তো সেগুলো সবসময় চেষ্টা করবেন যাতে ফলো হয়। পার্কে এসে আপনারা কিন্তু এরকম বোটিংও করতে পারেন। ওই যে দেখুন বোটিং করছে, বোটিংও কিন্তু আপনারা করতে পারেন। ভালো সময়, কিন্তু খুব ভালো সময় কাটবে। তো বোটিংও কিন্তু আপনারা ডেফিনেটলি করতে পারেন, এটাও ট্রাই করতে পারেন। ওদিকে রোপওয়ে যাচ্ছে, রোপওয়েটাও তো প্রায় দেখলেন আপনারা, রোপওয়েতে কীরকম লাগলো, এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর তার সাথে বোটিংটাও কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এই অমরাবতী পার্কের পাশে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, আর প্রচুর হোটেলসও আছে। অনেক হোটেল এখানে কিন্তু পিছনে আছে, দেখতে পাচ্ছেন তো। থাকার জায়গাও কিন্তু অনেক কিছু অপশানস আছে। তো আপনারা চাইলে কিন্তু এসে অবশ্যই কিন্তু এখানে থাকতেও পারেন। আর এখানে তো নানা রকমের ফলের দোকান, ফ্রুট স্যালাড, এই স্যালাড এগুলো তো বিক্রি হচ্ছে, ফ্রুট স্যালাড বিক্রি হচ্ছে, নানান অনেক ধরনের অনেক কিছু বিক্রি হচ্ছে। তো আপনারা অবশ্যই এসে কিন্তু ট্রাই করতে পারেন। অমরাবতী পার্কের পাশে পেয়ারা, শশা, কামরাঙা, আরও কত কিছু আছে, বেল টেল আছে। ওই দেখুন পেয়ারা বেল কি সুন্দর মাখিয়ে দিচ্ছে দেখুন। এরকম অনেক কিছু জিনিস কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। ঘড়ির কাঁটায় সময় বলছে 3:40, মানে 3:30 বেজে গেছে। আমরা অমরাবতী পার্ক ঘুরে
জাস্ট হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটু লাঞ্চ করে তারপর আবার বেরিয়েছি। এখন 3:30 বাজে। তো আমরা এখন তালসারির উদ্দেশ্যে যাচ্ছি, উদয়পুর বিচের দিকে যাব, তালসারির উদ্দেশ্যে যাব। আর কয়েকটা জায়গা 2-3টে যে স্পট আছে ওই স্পট কটা ঘুরে দেখব। তো চলুন আপনাদের সাথে উদয়পুর বিচে গিয়েই দেখা হচ্ছে। প্রসঙ্গত বলে রাখি, আমরা দীঘাতে যে হোটেলে ছিলাম সেই হোটেলের ভিডিও আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু একবার দেখে নিতে পারেন। উদয়পুর বিচে এসে গেছি। সামনে প্রচুর মানুষ আর দোকানপাট তো ভরে ভরে আছে। তো দেখি সামনে যাই, দেখি বিচের অবস্থা কীরকম বুঝতে পারবো। এই হচ্ছে এখন উদয়পুর বিচের অবস্থা, দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষজন। আর এখন সানসেটের টাইম, পুরো ফাঁকা, প্রচুর লোকজন আছে। ঠিক আছে, মোটামুটি রীতিমতো মানে একটা মেলা চলছে, প্রচুর লোকজন, মানে জাস্ট ভাবতে পারবেন, মানে শান্তি বলে কিছু নেই এখানে সবাই নাচা গানা, মানুষের মধ্যে নানান রকমের মানে কী বলবো এইসব জিনিসগুলোই হচ্ছে। তো যারা মোটামুটি শান্তি পছন্দ করেন আমি বলবো উদয়পুর বিচকে কিন্তু অ্যাভয়েড করবে, সবসময় ভরা থাকে। তো এখান থেকে ঘুরে এখন আমরা তালসারির উদ্দেশ্যে যাব। মোটামুটি একটা প্রাইভেট স্পেস কাটাতে চান, পার্সোনাল টাইম কাটাতে চান, তারা কিন্তু এই জায়গাটা অবশ্যই আসতে পারেন। খুব একটা সুন্দর সময় উপভোগ করতে পারেন, মানে বন্ধুবান্ধবের সাথে, ফ্রেন্ডসদের সাথে এসে একটা হই হুল্লোড় সব কিছু করার জন্য এই বিচটা কিন্তু তাদের জন্য পারফেক্ট। প্রচুর দোকানপাট আছে, আপনারা কিন্তু কেনাকাটা করতে পারেন। আর নানান রকমের দোকান বসে আছে এখানে। ঠিক আছে, তো এই যেমন আছে আবার কেনাকাটা শুরু করে দিয়েছে। 10 টাকা করে কী সব নিল, ঠিক আছে, কানের দুল নিল, হেনা তেনা নিল, যে অনেক ধরনের জিনিস এখানে কিন্তু আছে। ওই নিউ দীঘার সি বিচের যেরকম আর কি দোকানপাট, এখানেও সেই রকমই দোকানপাট আছে। তো আপনারা কিন্তু এসে পছন্দ করে জিনিস বার্গেন করে অবশ্যই নেবেন, নিয়ে কিন্তু জিনিসপত্র এখান থেকে নিয়ে যেতে পারেন। উদয়পুর বিচের অবস্থা আপনারা দেখে নিয়েছেন। এবারে আমরা তালসারির উদ্দেশ্যে যাচ্ছি। তো এই তালসারি যাওয়ার রাস্তা একদম ছোট রাস্তা, টোটোয় করে যাচ্ছি। তো যতটা সম্ভব ইজিলি যাওয়া যায়। এখন এসে গেছি তালসারি বিচে। তো এখন ভাটা চলছে বেসিক্যালি। তো সামনে লোকজন কিন্তু যাচ্ছে, আর দেখুন রাস্তাটা একদম পুরো নিচে নেমে গেছে। ঠিক আছে, গাড়ি, প্রচুর গাড়ি এখানে দাঁড় করানো আছে। আমার পিছনের দিকটায় অনেক গাড়ি আমার দাঁড় করানো আছে। পেছনের দিকে অ্যাকচুয়ালি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আর সোজা যাচ্ছি তালসারি বিচের দিকে যাচ্ছি। দেখি সামনে গিয়ে দেখি বিচটা কীরকম দেখতে লাগে। চলুন, তালসারি বিচের শুধু সৌন্দর্যটা দেখুন। ওদিকে সূর্য প্রায় ডুবি ডুবি ভাব, আর তার সাথে এখন ভাটা চলছে। প্রচুর মানুষ কিন্তু এখন এসছে, প্রচুর মানুষ এসছে। ঠিক আছে, তালসারি বিচ এত সুন্দর দেখতে লাগছে, মানে আপনি ভাবতে পারবেন। আমার এই পিছন দিকটা দেখুন কি সুন্দর, মানে আমার যদি পিছন দিকটা দেখেন পুরো ভাটা পড়ে গেছে ওই দিকটা, সূর্য ওই যে ডুবে যাচ্ছে, আর তার সাথে এই দিকটা পুরোটা ভাটা, মানে এই দিকটা যদি আপনি লক্ষ্য করেন পুরোটা ভাটা। কত লোক দেখুন, প্রচুর লোক আছে। এই সাইডটাতে তো আরও লোক আছে। ভিউটা জাস্ট দেখুন, কি অপূর্ব ভিউটা দেখুন, জাস্ট ভাবতে পারবেন না, মানে এত সুন্দর একটা অপূর্ব সৌন্দর্য। তালসারি বিচ আমি এই ফার্স্ট টাইম এলাম, এর আগে কখনো আসেনি। মানে পিছনের দৃশ্যটা জাস্ট ফাটাফাটি, আর প্রচুর মানুষ পিছনে এই দেখতে পাচ্ছেন, অনেক মানুষ আছে। এখন তো পুরো ভাটা চলছে, আর এত মানুষ আছে, এত মানুষ এসছে, সবাই এনজয় করছে। তার সাথে ভিউটা জাস্ট অসাম। এদিকটা পুরোটা এই যে সূর্য ডুবে যাচ্ছে, ঠিক সেই টাইমে এসেছি। আর পিছন দিকের ভিউটা দেখুন, অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব, মানে ফাটাফাটি একটা ভিউ। চলুন ওপরের দিকে উঠি, এদিকের ভিউটা জাস্ট অসাধারণ। আমার পিছনে যে সানসেটটা হচ্ছে, সানসেটটা জাস্ট দেখুন কি অপূর্ব লাগছে, মানে আপনি ভাবতে পারবেন না। একদম পিছনের দিকটা রাখিয়ে
এই যে এখানে দেখুন অনেক মানুষ কিন্তু নৌকাতে উঠেছে, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে নৌকা চড়তে পারেন, নৌকা চড়ে ওই ওদিকটা থেকে ঘুরে আসবেন। তো এখানে বেসিক্যালি এই যে নৌকা রাইডগুলো হচ্ছে এগুলো 100 টাকা পার হেড করে নিচ্ছে, বাচ্চাদের জন্য কোনো টাকা লাগবে না, আধা ঘন্টার মতো টাইম লাগবে। তো এই নৌকাগুলো আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে মোহনার কাছ থেকে, মোহনার কাছ থেকে এসে ঘুরে আপনাকে আবার এখানেই ছেড়ে দেবে। এই যে পিছনে নৌকায় সব বসে আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে ঘুরে আপনাকে আবার এখানেই এসে ছেড়ে দেবে। 100 টাকা করে পার হেড লাগবে। আর আমার সামনের জাস্ট ভিউটা দেখুন, বুঝতে পারছেন ভিউটা দেখুন। এই যে সব বসে আছে সামনে দেখতে পাচ্ছেন কি সুন্দর, সবাই নৌকায় করে ঘুরতে যাচ্ছে। এই বিচে একটুখানি টাইম কিন্তু আপনারা স্পেন্ড করতে পারেন, ঠিক আছে, মানে মোটামুটি আধা ঘন্টার মতো টাইম আপনারা স্পেন্ড করতে পারবেন। আর একটা নৌকা বুক করে আপনারা ঘুরেও আসতে পারবেন। তো চলুন দেখি আমাদের পরবর্তী যে টুরিস্ট স্পট আছে সেখানে যাই। এখান থেকে বেরোতে হবে, এখানে বেশি টাইম তো দেওয়া যাবে না, তো এখানে বেরোতে হবে। তো চলুন। তালসারি বিচে এসে আপনি অনেক কিছু কিনতে পারবেন। এই শিবমূর্তিগুলো কি আসল, মানে অরিজিনাল পাথরের? দেখি কত করে বলুন, বলে আছে ব্যাগটা বলে কত করে এই বাটিগুলো? এই বাটি নেবে 40 টাকা। 40 টাকা। বাবা 50 টাকা। ঘড়ির কাঁটা বলছে সময় এখন প্রায় বিকেল 5টা। আমরা তালসারি থেকে বেরিয়ে এখন চন্দনেশ্বরের যে শিব মন্দিরটা আছে ওদিকটাতেই যাচ্ছি। এই যে আমরা চলে এসেছি চন্দনেশ্বরের শিব মন্দিরে। এই যে সামনেই গেট, এই যে সামনে গেট আছে। চলুন। আর এই মন্দিরের পাশে দেখুন কত কিছু জিনিস বিক্রি হচ্ছে, অনেক কিছু জিনিস আছে। ঠাকুর দেবতার এত সুন্দর সুন্দর জিনিস আছে, দোকান প্রচুর দোকান এখানে। তো এখানে প্রচুর দোকান আছে, দেখুন ভরে ভরে জিনিসপত্র বিক্রি হচ্ছে। 160 মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে আপনাকে কিন্তু জুতো বাইরে খুলে রেখে তবে প্রবেশ করতে হবে, তাছাড়া কিন্তু প্রবেশ করতে পারবেন না। এই হচ্ছে মন্দির চত্বর, লোকজন আছে। চন্দনেশ্বরের শিব মন্দির। তো এখান থেকে কিন্তু আপনারা এই সমস্ত পুজোর জন্য জিনিসপত্র নিতে পারেন। আমাদের আচ্ছা পুজো দিয়ে দিলে এই 140 টাকার এই যে প্রসাদ দিতে হবে। ঢোকার মঙ্গল করো 20 টাকা আমরা খুশি তো বাবা? চল। আপনারা কিন্তু এরকম বাইরে থেকে প্রসাদ কিনে আপনারা কিন্তু পুজো দিতে পারেন, ঠিক আছে। আমাদেরকে 100-150 টাকার মতো নিয়েছে, নিয়ে পুজো দিলাম ভেতরে, প্লাস এখানে মন্দিরের প্রসাদও দিল। পুরোহিত নিচে এসে ওই যে গাছটা আছে ওই গাছটার ওখানে পুজো দেওয়ালেন এবং তার সাথে সাথে দক্ষিণাও দিলাম। দক্ষিণা কমপ্লিট করে আপনারা কিন্তু এইভাবে মোটামুটি পুজো কমপ্লিট করাতে পারেন। তো এখন বেরিয়ে পড়েছি চন্দনেশ্বর শিব মন্দির থেকে। এখন আমরা চলে এসেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র এবং জাতীয় বিজ্ঞান শিবির, এই গেট তার ঢোকার। তো চলুন ভেতরের দিকে ঢোকা যাক। এই যে বিজ্ঞান কেন্দ্রে ঢুকে গেছি, এটাই এন্ট্রি গেট। দেখতেই পাচ্ছেন কি সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে, চারিদিকে আলো, অনেকেই ঢুকছে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে কিন্তু বেশ কিছু জিনিস বুঝে ঢুকতে হবে, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই যে দীঘা সায়েন্স সেন্টারের টিকিট, এখানে পুরো ডিটেল দেওয়া আছে। আপনাদের টিকিট কেটে তবে ভেতরে ঢুকতে হবে। টিকিটটা কাটা হয়ে গেল, মানে মিউজিয়াম এন্ট্রি আছে 40 টাকা, ওটা নিয়েছি। আর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমির যেটা বিষয়টা আছে সেটা নিলাম, ঠিক আছে। এবারে বাচ্চাদের বিষয়টা বলি, বাচ্চাদের কিন্তু হাইটের উপরে ডিপেন্ড করে তবেই কিন্তু আপনার এন্ট্রিটা মানে এটা কিন্তু এলিজিবল হবে। 3 ফুট 4 ইঞ্চের নিচে যদি বাচ্চা হয় তাহলে কিন্তু এন্ট্রি ফি পুরো ফ্রি, আর তার থেকে বেশি হলে তাহলে কিন্তু এন্ট্রি ফি লাগছে, ঠিক আছে।
তো আপনারা সেটা কাস্টমাইজ করে নেবেন, যখন ঢুকবেন যখন দেখবেন সেটা কিন্তু কমপ্লিটলি কাস্টমাইজ করে নেবেন। বাচ্চার কি আছে না আছে সেটা সমস্ত ওখানে দেখিয়ে তারপরে আপনাদেরকে ঢুকতে হবে। তো আমি কিছু কাস্টমাইজ দেখেছি, আমি সবগুলো নিইনি। তো আমার টোটাল টিকিট পড়েছে অ্যাপ্রক্সিমেটলি, আর টোটাল আমার টিকিট গেছে 140 টাকা, মানে 70 টাকা করে গেছে। 30 টাকা আমার মিউজিয়ামের স্পেসের জন্য, আর এন্ট্রি ফি গেছে আমার 40 টাকা করে এন্ট্রি ফি, মানে মিউজিয়ামের যে এন্ট্রির জন্য আলাদা। তো ভেতরে গিয়ে আরও যে সমস্ত ডিপার্টমেন্টসগুলো আছে ওখানেও টিকিট কিন্তু আলাদা আলাদা করে পাওয়া যাবে। আপনারা সেই সমস্ত জিনিসগুলো যখন দেখবেন সেগুলো কিন্তু আলাদা করেই আপনারা পাবেন। মিউজিক ইন দ্য এয়ার, বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটি আছে এখানে। এটা হচ্ছে ক্ল্যাপ টি, এটা হচ্ছে পার্ক হুইল, পার্ক হুইল বিদ্যুৎ চমকাচ্ছে। মোটামুটি সাইট সিন কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের যে সাইট সিন যে টোটো ভাই করিয়েছে, যে টোটো দাদা করিয়েছে, তার নাম হচ্ছে সুকুমার। তো সুকুমার, যারা এই দীঘাতে ঘুরতে আসছেন প্রচুর টোটো এরকম পেয়ে যাবেন। সুকুমার ছেলেটা সত্যি খুব ভালো, মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তারা কিন্তু চাইলে এসে সুকুমারের সাথে কিন্তু সাইট সিন বা এমনি এদিক ওদিক ঘোরাফেরা এগুলো করতে পারেন। তো সুকুমারের সাথে কন্ট্যাক্ট করতে গেলে কী করতে হবে আমি পুরো ডিটেলস বলে দিচ্ছি। তো সুকুমার, তুমি বলো যে তোমার যদি টোটো কেউ বুক করে, কেউ দীঘা এসে ডিরেক্ট ফোন করে, তাহলে তোমার নাম্বারটা বলো। 8260634442। আচ্ছা, তো মোটামুটি তুমি সবাইকে ভালোভাবে ঘুরিয়ে দেবে, কেউ যদি আমার ভিডিও দেখে এসে তোমাকে ফোন করে। ব্যাস ব্যাস ব্যাস। তো মোটামুটি আপনারা শুনে নিলেন, ছেলেটা খুবই ভালো ছেলে। আপনারা কিন্তু এলে আমি অন স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, সুকুমারের নাম্বারটা। আপনারা চাইলে ফোন করে ডিরেক্টলি কল করে সুকুমারের সাথে কথা বলে, আমার নাম বললে তো খুব ভালো, ঠিক আছে, বললেও বুঝে যাবে। তো ওর সাথে কিন্তু ঘুরতে পারেন আপনারা। তো চলুন, আজকের এই যে আমাদের মোটামুটি দীঘার ভ্রমণ পর্বটা আর দীঘার যে সাইট সিনের ভিডিওটা, এটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার কোনো একটা নতুন ব্লগে দেখা হবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।